নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। মঙ্গলবার ভোর রাতে বা ভোরে সকালে উঠে কলকাতাবাসী, বিশেষ করে কলকাতাবাসী দেখলেন ভাসছে কলকাতা, বুক সমান জলে তিলোত্তমা ভাসছে। আর শুধু কলকাতাই বা বলি কেন, বিধাননগর, সল্টলেক, পুরো অঞ্চলটা জলে ভাসছে শহর। এবং আবহাওয়া দপ্তরের নিরিখ বা তাদের বক্তব্য, গত ৩৯ বছর মধ্যে এই ধরনের বৃষ্টি হয়। আর ২ মিলি বেশি বৃষ্টি হলেই অনায়াসেই আমরা দাবি করতাম মেঘ ভাঙা বৃষ্টি, সেই তকমাটাও আমরা পেয়ে যেতাম। ৩৯ বছরের মধ্যে এই ধরনের বৃষ্টি কলকাতাবাসী দেখে বা পশ্চিমবঙ্গবাসী দেখে। জেলার থেকেও কলকাতা, বিধাননগর, সল্টলেক এই অঞ্চলগুলো একেবারে ভেঙে পড়েছে। জলের স্রোতে ভেসে গেছে একের পর এক গাড়ি, মৃত্যু হয়েছে ৯ জনের। এবং সন্ধে পর্যন্ত যা খবর, তাতে কলকাতা শহর, সল্টলেকের বিভিন্ন অঞ্চল এখনো জলে ভাসছে। এবং বিধাননগর পুরসভা তো ঘোষণাই করে দিয়েছে, যতক্ষণ না পুরো জল রাস্তা থেকে নামবে রাস্তার কোনো লাইট জ্বলবে না। তারা বন্ধ করে রেখে দিয়েছে যে কোনো দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু কেন এই কলকাতার অবস্থা? নিশ্চিতভাবে প্রাকৃতিক রোষকে দমিয়ে রাখা যায় না, কিন্তু একই সঙ্গে কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভাও কিন্তু তাদের দায় এড়াতে পারেন না। আর এই থেকে শুরু হয়েছে বিতর্ক। মহানাগরিক ফিরহাদ হাকিম স্বীকার করেছেন যে গঙ্গার জল বাড়ছে, রাস্তার জল খালে ফেললে সেই জলও বেড়ে আবার রাস্তায় উপচে পড়ছে। তিনি প্রায় ক্রন্দনরত অবস্থায় জানিয়েছেন, কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম না। কিন্তু বিরোধীরা সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন ফিরহাদ ব্যর্থ মেয়র। একই সঙ্গে তিনি বললেন, শুধুমাত্র ফিরহাদকে দোষ দিয়ে লাভ নেই, ফিরহাদকে কাজের সেই সুযোগ দেওয়া হয়নি, সেই টাকা বরাদ্দ করা হয়নি। কলকাতা পুরসভা কোনো টাকা নেই, সমস্তটাই পুজো পার্বণ, খেলাধুলোয় আর উৎসবে পশ্চিমবঙ্গ সরকার খরচ করে দিয়েছে। আর ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জিকে ভয় পান, সেই জন্য মুখ ফুটে তিনি পুরসভার দাবিগুলো পেশ করতে পারেন না মমতা ব্যানার্জির কাছে। এটা হচ্ছে রাজনীতির কচকচানি। তবে এইটা ঠিক যে নিকাশি ব্যবস্থা কলকাতার যে একেবারেই নষ্ট হয়ে গেছে, তা কিন্তু মঙ্গলবার প্রমাণ হয়ে গেল। দুর্যোগ, কষ্ট সম্মুখীন হয়ে যারা আজ অফিস কাছারি আদালতে বেরিয়েছিলেন, তারা প্রায় প্রাণ হাতে নিয়েই বেরিয়েছিলেন। বহু কষ্টে তারা গন্তব্যে পৌঁছতে পেরেছে। এই ব্যবস্থার জন্য দায়ী কে বা কারা, সেটা নিয়ে তো পর্যালোচনা চলতেই থাকবে। তবে শুধুমাত্র প্রাকৃতিক কারণ দেখিয়ে এই দুরবস্থা ব্যাখ্যা কিন্তু করাটা সঠিক নয়। অন্যদিকে এসিএল 2 তে এফসি গোয়া 22 অক্টোবর খেলবে সৌদির দল আল নাসেরের বিরুদ্ধে। এবং আল নাসেরে দলে খেলেন রোনাল্ডো। এবং এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোয়াতে খেলতে আসবেন কিনা তা জানার জন্য ভারতবাসীর মনে
চরম আগ্রহ। কারণ 22শে অক্টোবর যদি গোয়াতে রোনাল্ডো পা দেন, তাহলে স্থির বিশ্বাস সারা ভারতবর্ষের ফুটবল প্রেমীরা পাড়ি দেবেন গোয়াতে। কিন্তু এই দিন আল নাসের ক্লাবের এক সূত্র থেকে জানা গেছে যে ফেলিক্স, সাদিও, মার্সেলোর মতন ফুটবলাররা গোয়াতে আসলেও রোনাল্ডো সম্ভবত গোয়াতে আসছেন না এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে। এদিকে 25শে অক্টোবর থেকে সুপার কাপ শুরু, কিন্তু ইতিমধ্যেই ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের দ্বন্দ্ব বেঁধে গেছে। কারণ গত আইএসএল গুলোতে ফ্র্যাঞ্চাইজি গুলো 6জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারলো, প্রথম একাদশে কিন্তু তারা 4 জনকে খেলাতে পারত। কিন্তু ফেডারেশনের এবছর যে নিয়ম করছে তাতে 6জন বিদেশি ফুটবলারকেই কোচ যদি মনে করেন মাঠে নামাতে পারেন। এইখানেই বিতর্ক বেড়েছে, এখানেই আপত্তি জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে ঘরের ফুটবলারকে তুলে ধরার ক্ষেত্রে ফেডারেশনের এই নির্দেশ কিন্তু ঘরোয়া ফুটবলারদের বা দেশের ফুটবলারদের খেলার